রামিসা ধর্ষণ হত্যায় বাবা মার সাক্ষ্য, মামলার মোট সাক্ষী 17। আদালতে হাজির ঘাতক সোহেল রানা। ভুয়া প্রতিশ্রুতিতে 30 বাংলাদেশিকে রাশিয়া পাঠানোর 3 এজেন্সির লাইসেন্স বাতিল। প্রবাসীদের সমস্যা নিরসনে 5 সদস্যের সেল গঠন। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6 জনের অবস্থা আশঙ্কাজনক। 24 ঘণ্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু। এবং জাতীয় বাজেটে উপেক্ষিত কৃষি বরাদ্দ 10% নিচে। চ্যালেঞ্জ মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 10:30টায় ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিরের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমে সাক্ষ্য দেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। পরে তার মা পারভিন আক্তারের সাক্ষ্য নেন আদালত। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। চাঞ্চল্যকর এই মামলার মোট সাক্ষী 17 জন। এর আগে সকাল 8:35 কারাগার থেকে ঘাতক সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন নির্ধারণ করবেন আদালত। দর্শক, নিয়ে আরও জানাতে দায়রা জজ আদালতের ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক খান। এমদাদ, রামিসা ধর্ষণ হত্যার সাক্ষ্য গ্রহণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমরা জানতে পেরেছি আজকে সকাল 10:30 থেকে রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষী দেন এবং এরপর তার মা। পর্যায়ক্রমে 10 জন সাক্ষী দিয়েছেন। কিছুক্ষণ আগে শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের পিপি আজিজুর রহমান দুলু আমাদের জানিয়েছেন যে মামলায় মোট 17 জন সাক্ষী আছেন। সাক্ষীর মধ্যে 10 জন ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন। আদালত দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত বিরতি দিয়েছেন এবং বিরতির পরে আমরা আবার 1:30টার পরে আবার শুরু হবে সাক্ষ্য গ্রহণ এবং আরও 7 জন সাক্ষী আজকে চেষ্টা করতেছেন যে টোটাল 17 জন সাক্ষীকে আজকে শেষ করার জন্য এবং এই মামলাটি দ্রুত আর কি বিচার কাজ শেষ করার জন্য সরকার নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। প্রতিদিন এই মামলার শুনানি চলছে। আজকে যদি সাক্ষ্য গ্রহণ সবগুলো শেষ হয়ে যায় তাহলে আগামীকাল হয়তো যুক্তিতর্ক হবে এবং পরবর্তী দিন হয়তো রায়ের জন্য ধার্য করা হবে। এখন আমাদের এখানে আবার ঢাকা মহানগর জজ কোর্টের পিপি ওমর ফারুক আমাদের ব্রিফ করছেন। আমরা একটু তার কাছে যাচ্ছি আর কি। হ্যাঁ, ঢাকা মহানগর দায়রা জজ পিপি ব্রিফ করছেন, আমরা তার কাছে যাচ্ছি। যারা ছিল ঘটনার সঙ্গে তারা দেখেছে এই ধরনের সাক্ষীরা সাক্ষী প্রদান করছে। তো এই 9 জন পাবলিক সাক্ষীর মধ্যে সবাই মামলাটা প্রমাণ করার জন্য যা যা প্রয়োজন এই মামলার সব কিছুই তারা আদালতে সেখানে তারা ব্যক্ত করেছে এবং আসামি পক্ষের আইনজীবী উনিও যারা করেছেন, যারা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন নাই এবং তারা ঘটনা যা দেখেছে, যা ঘটনা ঘটেছে, যে অবস্থা যে অবস্থায় দেখেছে সব কিছুই আদালতে বিশদভাবে তারা বলেছে এবং আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো সেটা আছে সেটাও গ্রহণ করা হবে। তা আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। আমরা দেখলাম যে আপনারা আজকে একদিনে অলরেডি 10 জনের সাক্ষী নিয়ে নিয়েছেন। টোটাল 15 জনের একটা প্রস্তুতি আছে যেটা শিশু হত্যা এবং ধর্ষণের মামলাতে একটা রেকর্ড হতে পারে। তো এই বিষয়ে আপনাদের একটু বলুন। আপনি জানেন যে আমাদের যে 18 জন সাক্ষী সবাইকে আমরা সমন দিয়েছি। আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে সমন দেওয়া হয়েছে এবং যারা নিয়ম হলো যারা সমন পাওয়ার পরে যারা আদালতে আসবে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। অতএব সেখানে আমরা আদালতে যদি কোনো সাক্ষী আসে সমন পেয়ে
তাহলে তার সাক্ষ্য আদালত গ্রহণ করবে এবং প্রসিকিউশন সেটা উপস্থাপন করবে, এটাই বিধান। তো অতএব যতজন সাক্ষী আসবে আমরা সব সাক্ষী গ্রহণ। আসামিপক্ষের আইনজীবী যেভাবে জেরা করতেছে মানে সাক্ষীদেরকে, এটা কি আপনাদের মানে কাজে কতটা সহায়তা করছে? আসামি পক্ষের আইনজীবী উনি চেষ্টা করছেন ভালোভাবে তার আসামি পক্ষে ডিফেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয়ে উনি তুলে ধরার চেষ্টা করছেন। উনি ওনার জায়গা থেকে আমি মনে করি যে উনি ভালোই যারা করছেন। আজকে গুরুত্বপূর্ণ কি উঠে আসছে যিনি বাদী ছিলেন তার সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত? আজকের দিনের গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে আমি আগেই বলেছি যে এই ঘটনা বা এই রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট। একই আদালতে আরো তো অনেক ধর্ষণ মামলার কেসগুলো আছে, সেগুলোর কি অবস্থা? সেগুলিও মামলা চলছে এবং আমরা সেই আসামির জন্য অন্যান্য মামলা যারা তাদের জন্য আমরা সমন দিয়ে থাকি। সেই মামলাগুলিতে আসামি আসলে, সাক্ষী আসলে সেখানে সাক্ষী নেওয়া হয়। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত, যেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ এবং যারা আন্তরিকতা আছে এবং যারা সাক্ষী দিচ্ছেন তারাও এই ঘটনায় মর্মাহত এবং তারাও সাক্ষী দেওয়ার জন্য তারাও প্রস্তুত, সেই জন্য তারা সবাই চলে আসছেন, সাক্ষী দিচ্ছেন। যে ডলারের কথাটা গতকালকে আসছিল, এই বিষয়টা শেষ, এই বিষয়ে তোর কোনো না এই ধরনের কোনো বিষয়টাই মামলায় দ্রষ্টব্য নয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই কাদের কি এগুলো নিক আমার কাছ থেকে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম দায়রা জজ আদালত থেকে পাবলিক প্রসিকিউটর রামিসা হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণের সবশেষ তথ্য জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিরসনে 5 সদস্যের বিশেষ সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসীরা ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যা এই সেলে জানালে সমাধানে কাজ করা হবে। এসবের পাশাপাশি বিদেশে পাঠানো নিয়ে বিভিন্ন ভুয়া এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়াও প্রবাসী কার্ড থাকলে বিএমএটি কার্ডের আর দরকার হবে না বলে জানান তিনি। হোয়াটসঅ্যাপটা ভালো করে বুঝে এবং হোয়াটসঅ্যাপে ডেইলি কথাও বলে, পরিবারের সঙ্গে কিভাবে ছবি দিয়ে কথা বলতে হয় এটাও সৌদি আরবের সবাই জানে। কাজে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমরা দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে এখনও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এই জন্য সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন ছুটছেন বাড়ির উদ্দেশ্যে। যাত্রীদের অভিযোগ, শিডিউল বিপর্যয়ের কারণে রেল ভ্রমণে বাড়ছে ভোগান্তি। আরও জানাচ্ছেন বিজন কুমার। ঈদ ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানী, যার বাস্তব চিত্র ফুটে উঠছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। দীর্ঘ ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেন যোগে ঢাকায় ফিরছেন চাকুরিজীবী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। নানু বাসায় গিয়েছিলাম ঈদের ছুটিতে ঈদ কাটাতে, এখন আবার ঢাকা চলে আসছি। আমার নিচের বাড়িতে গিয়েছিলাম, পরিবার পরিজন নিয়ে ভালোই ঈদ কাটিয়েছি। কর্মব্যস্ত জীবন আবার সেই শুরু হয়ে গেল, ঢাকায় ফেরত আসলাম। উল্টো স্রোত আছে, খাতা কলমে ঈদের ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু সেই সময়টাতেও কর্তব্যের খাতিরে কিংবা নানা প্রয়োজনে অনেককেই ঢাকা থাকতে হয়েছে। ফুসরত মিলতেই তারা এখন ছুটছেন গ্রামের বাড়ি। ফলে স্টেশনগুলোতে দেখা যাচ্ছে উভয়মুখী চাপ। ঈদের সময় এত পরিমাণ চাপ ছিল যে এইখান থেকে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। ছোট ভাইয়ের ঈদের আগে ছুটি পাই নাই, তার জন্য যাইতে পারি নাই, আর ঈদের পরে ছুটি পাইছে তার জন্য এখন আমরা যাচ্ছি আর কি দেশের বাড়ি। ঢাকা ব্যস্ততার কারণে আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি আমরা যেতে পারি না, আমরা থাকি ঢাকা মিরপুরে। অনেক যাত্রীর অভিযোগ ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে। তারা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের ট্রেনের গতি কমানো হয়েছে। 10:15টায় ট্রেন আসার কথা, এখনো তো ট্রেন আসে নাই। যে মাত্র আমরা আসলাম, এটা প্রায় 3.5 ঘন্টা লেট। যে স্পিডে গাড়িটা চালানোর কথা দেখা যাচ্ছে খুব
লেন্দি করে গাড়িটা চালাচ্ছে। টিকিট প্রাপ্তি নিয়েও অভিযোগের অন্ত নেই তাদের। টিকিট পাওয়াটা অনেক কষ্টকর, আর ট্রেন আসার কথা 1:28, এই ট্রেনটা আসছে 4টায়। সমস্যার সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করেন যাত্রীরা। 10 টাকার টিকিট 20 টাকা, 20 টাকার টিকিট 50 টাকা, কারণ আমরা যারা মধ্যবিত্তের আছি তারা তো খুব সাফার হইতেছে। এদিকে সড়ক এবং নৌপথেও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ এবং বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীমুখী যাত্রীর চাপ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দুই জেলায় আজ সড়কে ঝরল 7 প্রাণ। ফরিদপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় 5 জন নিহত হয়েছে। এদিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। ফরিদপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় 5 জন নিহত হয়েছে। এতে চালকসহ আরও 6 জন গুরুতর আহত হয়। মঙ্গলবার ভোররাতে ভাঙা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্পটে গিয়ে দেখতে পাই ট্রাকের পিছনে প্রাইভেট কারের যাত্রীগণ, ট্রাকের পিছনে প্রাইভেট কারটি মেরে দিয়ে যাত্রীগণ আটকা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেথ অবস্থায় আমরা উদ্ধার করে আহতদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি। পুলিশ বলছে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত ও গুরুতর আহত হয়েছেন 3 জন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গে আরও 4 শিশু মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়। 24 ঘন্টায় জেলায় নতুন করে আরও 91 শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে আক্রান্ত এবং উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। এদিকে সিলেটে গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62 জনে। এছাড়া গোপালগঞ্জে হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। খাদ্য ঝুঁকি বৃদ্ধি সত্ত্বেও বাজেটে উপেক্ষিত কৃষিখাত। প্রতি বছর বাজেটের আকার বাড়লেও এ খাতের বরাদ্দ এবং ভর্তুকি বাড়েনি। গেল 14 অর্থ বছর বাজেটের 10% নিচে কৃষি খাতের বরাদ্দ। এ ধারাবাহিক অবহেলায় খাদ্য নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় ঝুঁকি তৈরি হয়েছে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কৃষি শুধু খাদ্য উৎপাদনের খাত নয়, এটি দেশের অর্থনীতি, পুষ্টি এবং সামাজিক স্থিতিশীলতার মূল ভিত্তি। জিডিপিতে এই খাতের অবদান প্রায় 11%, অথচ স্বাধীনতার 55 বছরেও অবহেলিত কৃষি ও কৃষক। যে পরিশ্রম করি বা ফসল ফলাই টাকা পয়সা ইনভেস্ট করি, ওই হারে কিন্তু কৃষক টাকা পয়সা আমরা তেমন পাই না। হচ্ছে না সেই ন্যায্য মূল্য। যে পরিশ্রম করে খাটাখাটনি করে যে টাকাগুলো খরচ করতে, সে টাকাও তুলতে পারতেছি না। ফসলটা যদি আমরা বিক্রি না করতে পারি তাহলে তো কষ্টই। মাঠের থেকে কেনার ব্যবস্থা করলে আমাদের সব দিকে এই সুবিধা ভালো হইতো আর কি। 2011-12 অর্থ বছরে মোট বাজেটের 10.65% কৃষিতে বরাদ্দ ছিল। এরপর ধারাবাহিকভাবে কমতে কমতে 2022-23 অর্থ বছরে তা দাঁড়ায় 8.7%। চলতি অর্থ বছরে তা আরো কমে 5.9% নেমে এসেছে। আবার 2024-25 অর্থ বছরে কৃষি ভর্তুকি ছিল 17,261 কোটি টাকা। চলতি অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 17,241 কোটি টাকায়। মোট বাজেটের আকার যেভাবে বেড়েছে, কৃষি খাতের বরাদ্দ ও ভর্তুকি সে হারে না বাড়ায় বাস্তব চাহিদা ও বাজেটের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। আমাদের কৃষি ক্ষেত্রে যে বাজেটগুলো বা ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে, সেগুলো সার অথবা বীজের ক্ষেত্রে দেওয়া হয়, সেগুলো যারা ইম্পোর্ট করছে তারা পেয়ে যাচ্ছে, বাট আমাদের কৃষকরা কিন্তু সরাসরি কোনোভাবে লাভবান হচ্ছে না। সরকারের উচিত এই বাজেটে
কৃষককে কিভাবে স্ট্রেন্থেনিং করা যায়, কৃষককে কিভাবে এই ভর্তুকিগুলো সরাসরি ভোক্তা করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষিতে ধারাবাহিক অবহেলা দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। কৃষক উৎপাদন করলো সেটা কিভাবে বাজারজাত করবে এবং পোস্ট হারভেস্ট কিভাবে করবে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড কিছু করা যায় কিনা, সেখানে যদি প্রণোদনাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু অনেকেই কিন্তু নতুন নতুন উদ্যোক্তা হয়ে কৃষি উদ্যোক্তা হয়ে দাঁড়াবে। সরকার উচিত কৃষককে শক্তিশালী করার জন্য কৃষক বান্ধব বাজেট যদি ঘোষণা করে তাহলে কৃষকরা লাভবান হবে, কৃষি লাভবান হবে, দেশ শক্তিশালী হবে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতগুলোর একটি, তাই হাওর উপকূল ও খরাপ্রবণ অঞ্চলের জন্য বিশেষ বাজেট ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা প্রয়োজন বলেই মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। নোয়াখালী ফেনীতে অবৈধ বালু মহলের দৌরাত্ম্যে ভাঙন দেখা দিয়েছে ছোট ফেনী নদীতে। পাশাপাশি সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সংযোগ সড়কটি পুনর্নির্মাণ এবং সেতু সংস্কারের দাবি স্থানীয়দের। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর উপর নির্মিত সাহেবের ঘাট সেতু 2018 সালে 74 কোটি টাকা ব্যয়ে 1568 ফুট দৈর্ঘ্য ও 34 ফুট প্রস্থের এ সেতুটি নির্মাণ করা হয়। নদী ভাঙনের জেরে এর দুপাশের সংযোগ সড়কের এই বেহাল অবস্থা। যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 2024 সালে ভয়াবহ বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 23 গেট বিশিষ্ট মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই থেকে চরম ঝুঁকিতে পড়েছে সেতুটি। এই ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে এলাকাবাসী। বর্তমানে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়েই চলছে দুই পাশের সংস্কারের কাজ। এটি পুনর্নির্মাণের এবং সাহেবের ঘাট সেতু সংস্কারের দাবি তাদের। যে দক্ষিণ দিকে তো এখন নদীটা ভাঙিয়ে আসতেছে, এখানে বলকটা বিছাইতেছে, বলকগুলা এই বর্ষাকালে এই খালটা ভাঙি, নদীটা ভাঙি, বলকগুলা আবার পড়ে যাবে। বন্যা পরিস্থিতিতে এই ব্রিজের দুই প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়। বড় বড় গাড়ি যায়, এখন ডাম ট্রাক, বালুর ট্রাক, মালবাহী ওভারলোড গাড়ি যায়। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ আছে। উপর মহলে যারা আছে তাদের কাছে আমরা একটা দাবি রাখতেছি, আপনারা একটু দয়া করে এই গাড়িগুলো বন্ধ করেন, দ্রুত যাতে করে রেগুলেটরটা হয় এবং এখানে যে ক্ষতিগুলো হয়েছে ব্রিজ সহ এবং দর্শনার্থীদের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো যাতে পূরণ করে। সেতুটি চলাচলের উপযোগী করে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। হচ্ছে যে অ্যাপ্রোচ সড়কের প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ চলমান আছে, বিশেষ করে অ্যাপার্টমেন্ট রক্ষার্থে অ্যাপার্টমেন্টে হচ্ছে যে আমরা প্রোটেক্টিভ ওয়ার্ক কাজ করছি, পার্মানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক। তো এটা আশা করি হচ্ছে যে আগামী 1-1.5 মাসের ভিতরে কাজটি শেষ করা যাবে। দ্রুত এই সেতুর সংস্কার করে দুই জেলার বন্ধন অটুট রাখা সহ দুই পাশে অবৈধ বালুমহাল ও বালুবাহী ওভারলোড ড্রাম ট্রাক বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত 10 থেকে 12টি বসতঘর। সকালে হালিশহরের আই ব্লকের 4 নম্বর লেনে আগুনের সূত্রপাত হয়। বাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তদন্তের পর বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড করেছে। মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল আজহার আগে একাধিকবার একদিনের লেনদেনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী মে মাসে নগদের মাধ্যমে মোট 44,639 কোটি টাকার লেনদেন হয়েছে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে 41,469 কোটি এবং জানুয়ারি মাসে 40,301 কোটি টাকার লেনদেন হয়েছিল।
খেলা খবর ফুটবল। বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনকে দলে না রাখা। দলে জায়গা পেয়েছেন অধিনায়ক মেহেদি তারেমি ও উইঙ্গার আলী রেজা জাহানবখশ। কিন্তু দল থেকে বাদ পড়া আজমুন শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ফিরতে পারেননি। এদিকে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ঘানা জাতীয় দল। কোচ কার্লোস কুইরোজের পরিকল্পনায় অভিজ্ঞতা এবং ভারসাম্যকে গুরুত্ব দিয়ে এই দল গঠন করা হয়েছে। ক্রিকেট। আগামী ৭ জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ৬ জন কাউন্সিলর এই রিট দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হয়। গেল ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই দিনই ফলাফল ঘোষণা করা হবে। লঙ্কা প্রিমিয়ার লিগ LPL এর আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে দলে ডাক পেলেন বাংলাদেশের ২ জাতীয় দলের ২ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং পেসার হাসান মাহমুদ। কলম্বোতে অনুষ্ঠিত ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরিতে থাকা ৩০ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে শেষ পর্যন্ত এই ২ জনই দল পান। এর মধ্যে প্রথমবারের মতো LPL-এ খেলার সুযোগ নিশ্চিত হল মিরাজ এবং হাসানের। এই ক্যাটাগরির ভিত্তি মূল্য ছিল $২০,০০০ মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকার সমান। শেষ পর্যন্ত মিরাজকে দলে ফেরায় গল গ্যালান্টস এবং হাসান মাহমুদকে নেয় কলম্বো ক্যাপস। সহযোগী সদস্য হিসেবে দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতার অভিযোগে ৪টি ওয়ানডে বিশ্বকাপ এবং ২টি টি-20 বিশ্বকাপ খেলার দেশ কানাডার সদস্যপদ স্থগিত করেছে ICC। দুর্নীতির অভিযোগ তদন্ত শুরুর মাত্র ১ মাসের মাথায় এই সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত ICCর বোর্ড সভায় তাৎক্ষণিকভাবে ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের ফলে কানাডার জাতীয় দলগুলোর আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামিসা ধর্ষণ হত্যায় বাবা মার সাক্ষ্য, মামলার মোট সাক্ষী ১৭, আদালতে হাজির ঘাতক সোহেল রানা। ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়া পাঠানোর ৩ এজেন্সির লাইসেন্স বাতিল। প্রবাসীদের সমস্যা নিরসনে ৫ সদস্যের সেল গঠন। ২ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু। এবং জাতীয় বাজেটে উপেক্ষিত কৃষি বরাদ্দ ১০% নিচে, চ্যালেঞ্জ মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর তাগিদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।